আসসালামু আলাইকুম ক্লাস 6 আজকে তোমাদের শক্তি সমস্যা আর প্রাত্যহিক জীবনে ঘর্ষণ বল এই দুটো নিয়ে আলোচনা করব। তো শক্তি সমস্যা, আজকের এই পৃথিবীতে সবথেকে বেশি সমস্যা হচ্ছে জ্বালানি শক্তির সমস্যা। জ্বালানির সমস্যা একটা বড় সমস্যা। আমরা এই জ্বালানি বলতে বুঝি কয়লা, পেট্রোলিয়াম। মেন আমাদের জ্বালানি হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম। তো এই কয়লা, পেট্রোলিয়াম এগুলো পৃথিবীতে সঞ্চিত আছে, কিন্তু সেই সঞ্চিত সম্পদ আমরা ব্যবহার করতে করতে খুব তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে যাবে। সেজন্য আমাদের অন্য কোনো উপায় ভেবে রাখতে হবে, যেটা আমাদের পরবর্তীকালে জ্বালানি শক্তি পেতে সুবিধা হবে। তো শক্তির উৎস দুই প্রকার। শক্তির উৎস দুই প্রকার, একটা হচ্ছে অনবীকরণযোগ্য, অনবীকরণযোগ্য শক্তির উৎস। তো এই অনবীকরণযোগ্য শক্তি হচ্ছে যে শক্তিগুলো উৎস একদিন শেষ হয়ে যাবে পৃথিবী থেকে, সেই শক্তিগুলোকে বলা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি। যে শক্তিগুলোকে আমরা আর, যে শক্তির উৎসগুলোকে আমরা আর পুনরায় ফিরে পাবো না, তাদেরকে অনবীকরণযোগ্য শক্তির উৎস বলা হয়। যেমন হচ্ছে, উদাহরণ যদি বলি তাহলে হবে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। এগুলো হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস। যে শক্তিগুলোর উৎস পৃথিবীতে একদিন শেষ হয়ে যাবে, সেগুলোকে বলা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস। আর একটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উৎস। নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে যে সমস্ত শক্তির উৎসগুলো শেষ হবে না, বা যে সমস্ত উৎস থেকে আমরা অনেক বেশি দিন ধরে শক্তি পেতে পারি, সেই ধরনের শক্তির উৎসকে বলা হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উৎস। যেমন সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি,
বায়ু শক্তি, জৈব গ্যাস শক্তি, তাহলে যে শক্তির উৎসগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না বা যে শক্তির উৎসগুলোকে আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে সক্ষম, সেই ধরনের শক্তির উৎসগুলোকে নবীকরণযোগ্য শক্তির উৎস বলা হয়। আসলে পৃথিবীতে সব শক্তি একদিন ফুরিয়ে যাবে, কিন্তু এই ধরনের শক্তিগুলো অনেক দিন থাকবে, মানে শেষ হতে অনেক সময় লাগবে। তাই জন্য এগুলোকে বলা হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উৎস। তাই ভারতবর্ষে এবং পৃথিবীর সমস্ত দেশ এই নবীকরণযোগ্য শক্তির উৎস নিয়ে গবেষণা করছেন, যাতে করে এই শক্তিগুলোকে বেশি করে কাজে লাগানো যায় এবং এই শক্তিগুলোকে যদি কিছুটা পরিমাণে বাঁচানো যায় তার চেষ্টা চলছে। এবার যে জিনিসটা আসছি সেটা হচ্ছে খাদ্যের রাসায়নিক শক্তি। খাদ্যের রাসায়নিক শক্তি জিনিসটা কি? খাদ্যের রাসায়নিক শক্তি হচ্ছে, আমরা জানি কোনো কিছুর রাসায়নিক পরিবর্তন হলে অণুর গঠন পরিবর্তন হয়। আমরা জানি রাসায়নিক পরিবর্তন হয় মানে পদার্থের অণুর গঠন পরিবর্তন হয়। রাসায়নিক পরিবর্তন মানে পদার্থের অণুর গঠন পরিবর্তন হয়। তাহলে যখন অণুর গঠন পরিবর্তন হয়ে যায় তখন পদার্থটা অন্য পদার্থে পরিণত হয়ে যায়। এই রাসায়নিক পরিবর্তন হওয়ার সময় শক্তির কিছুটা মুক্ত হয়, মানে শক্তির মুক্তি হয় বা শক্তি কিছুটা শোষিত হয়ে থাকে। তো যখন খাদ্যের থেকে যখন শক্তি উৎপন্ন, আমরা জানি খাদ্য আমরা কেন খাই? শক্তি উৎপাদনের জন্য। খাদ্য থেকে যখন শক্তি উৎপাদনের প্রক্রিয়া চলে তখন খাদ্যের কণার বিভিন্ন রাসায়নিক অণুর গঠনগুলোর পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক পরিবর্তন ঘটে। অর্থাৎ খাদ্য থেকে শক্তি উৎপন্ন হতে গেলে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে হয়। তো খাদ্যের অণুর গঠনের পরিবর্তন হয়ে শক্তি উৎপন্ন হয়। তো যখন এই অণুর গঠনের পরিবর্তন ঘটে তখন কি হয়? শক্তি উৎপন্ন হয়। এভাবেই আমরা খাদ্যের মধ্যে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে রাসায়নিক পরিবর্তনের কারণে, সেই শক্তিটা খাদ্যের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তি হিসেবে আমরা ধরতে পারি। তাহলে আমরা খাদ্যস্থিত রাসায়নিক শক্তি বা খাদ্যের রাসায়নিক স্থিতিশক্তি কাকে বলে থাকি? না, খাদ্যের মধ্যে যখন রাসায়নিক পরিবর্তন ঘটে শক্তির উৎপন্ন হয় তখনই সেই শক্তিটা আমাদের বিভিন্ন দৈহিক কাজে লাগে এবং তখন আমরা বলতে পারি যে খাদ্যের মধ্যে শক্তি স্থৈতিক শক্তি রূপে বা স্থিতিশক্তি রূপে বা রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত থাকে। তাহলে যখন খাদ্য থেকে পদার্থের অণুগুলোর গঠনের পরিবর্তন হয় তখন যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তিটাই আমাদের দেহ গঠনের কাজে লেগে থাকে। এটা হচ্ছে খাদ্যের রাসায়নিক শক্তির ব্যাখ্যা। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনে ঘর্ষণ বল।
সরি, প্রাত্যহিক জীবনে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো কিছু উদাহরণ বলি। একটা তুমি ফুটবল নাও, একটা বড় ফুটবল নাও, সেই ফুটবলকে তুমি মাঠের ওপর কিছুটা পরিমাণে গড়িয়ে দাও, হাতে করে ঠেলে দাও। ঠেলে দিলে কি হবে, দেখা যাবে বলটা কিছু দূর গিয়ে কি হলো, থেমে গেল। কেন থেমে গেল না, বল আর মাঠের তলের যে সংযোগস্থল, বল আর মাঠের তলের যে সংযোগস্থল, বল ও বল আর মাঠের তলের সংযোগস্থলে কি হচ্ছে না, বলটাকে উল্টো দিকে বাধা দিচ্ছে। এদের দুজনের সংযোগস্থল বলটাকে যেতে দিচ্ছে না, একটা উল্টো দিকে বাধার সৃষ্টি করছে। তাই ফুটবলের গতি কমতে কমতে শেষে শূন্য হয়ে যায়, তখন বলটা থেমে যায়। এই যে বাধা, বল ও মাঠের তলের সংযোগস্থল যে বাধা দান করে, এই বাধাকে বলা হচ্ছে ঘর্ষণ। তার মানে কোনো বস্তু এবং তলের সংযোগস্থলের যে বাধা দান হয় বস্তুর ওপর, বস্তু এবং তলের সংযোগস্থল বস্তুটির ওপর যে বল প্রযুক্ত করে, যে বলের দ্বারা বস্তুর গতি থেমে যায় বা শূন্য হয়ে যায়, সেই বাধাকে বলা হচ্ছে ঘর্ষণ। আবার বলি যে একটা ফুটবলকে তুমি কিছু দূর ঠেলে দিলে একটা খোলা মাঠের মধ্যে, দেখলে বলটা কিছু দূর গিয়ে একটা জায়গায় গিয়ে থেমে গেল। এটা কেন হলো, কারণ বল আর মাঠের তলের সংযোগস্থল একটা বাধা প্রদান করে, সেই বাধাকে বলা হচ্ছে ঘর্ষণ। তাহলে ঘর্ষণ আমরা কাকে বলতে পারি, কোনো বস্তু এবং তলের সংযোগস্থল বস্তুটির গতির ওপর যে বাধা প্রদান করে, সেই বাধাকে বলা হচ্ছে ঘর্ষণ। তো এই ঘর্ষণের আরও অনেক উদাহরণ তোমরা দেখতে পাবে। ধরো তুমি তোমার হাতের তালু, দুটো হাতের তালুকে অনেকক্ষণ ঘষতে থাকলে, দেখবে সেখানে কিছুক্ষণ পরে তাপ অনুভব করো। কেন না, ঘর্ষণের কারণে যে বল তৈরি হয়েছে সেটা হচ্ছে উষ্ণতা। তুমি একটা ধাতুর কোনো একটা চাবির রিং নাও, ধাতুর রিং, সেই রিংটাকে যদি তুমি হাত দিয়ে মাটিতে এরকম করে ঘষতে থাকো, তাহলে কি দেখবে যে কিছুক্ষণ পরে দেখবে গরম অনুভূত হচ্ছে। আবার যদি দেখো যে দেশলাই কাঠি আমরা যখন জ্বালাই, দেশলাই কাঠির গায়ে যে বারুদের যে আস্তরণ আছে, খসখসে আস্তরণ আছে, সেই আস্তরণে কাঠির বারুদ দেওয়া অংশটা যদি আমরা কি করি না ঘষি, তাহলে দেখব দুটোর ঘর্ষণের কারণে উষ্ণতা বেড়ে যায়, এবং যে উষ্ণতায় বারুদ জ্বলে ওঠে সেই উষ্ণতা অবধি পৌঁছে যায়, যার ফলে কি হয়, দেশলাই কাঠিটা জ্বলে ওঠে। কি করে জ্বলে ওঠে আবার বলি, যে আমরা যদি একটা দেশলাই বাক্স নিই, দেশলাই বাক্সর গায়ে আমরা দেখেছি বারুদের প্রলেপ দেওয়া থাকে, খসখসে প্রলেপ দেওয়া থাকে, এবং দেশলাই কাঠির সামনের অংশে বারুদ দেওয়া থাকে। এই বারুদ এবং এই দেশলাই কাঠির বাক্সের বারুদ যদি ঘর্ষণ করা হয়, দুজনার ঘর্ষণ বল যখন ক্রিয়া করে এমন উষ্ণতায় পৌঁছে যায়, যে উষ্ণতায় পৌঁছালে বারুদ জ্বলে ওঠে, সেই উষ্ণতা পর্যন্ত পৌঁছালেই দেশলাই কাঠি জ্বলে ওঠে। তাহলে এক্ষেত্রে এবং এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই দেখছো তল দুটোর মধ্যে ঘর্ষণ হচ্ছে। এখানে তলে ঘর্ষণ হলো, এখানেও তলে ঘর্ষণ হলো, এবং
দুটো তলই ঘর্ষণের কারণে গরম হয়ে উঠল, অর্থাৎ উষ্ণতা বা তাপ উৎপন্ন হলো। তাহলে ঘর্ষণের ফলে উষ্ণতা বাড়ে, এটা একটা উদাহরণ। তাহলে আমরা বলতে পারি ঘর্ষণের দ্বারা উষ্ণতা বাড়ে। এটা একটা প্রমাণ পেলে ঘর্ষণের দ্বারা উষ্ণতা বাড়ে, এবং সেই উষ্ণতাতেই আমরা দেখলাম দেশলাই কাঠি জ্বলে উঠলো, হাতের তালু গরম হলো, চাবির রিং ঘষার কারণে রিংটা গরম হয়ে গেল। তো ঘর্ষণের ফলে যে উষ্ণতা বাড়ে, এরকম আরও কয়েকটি উদাহরণ তোমরা নিজেরা আলোচনা করলে দেখতে পাবে। এবার দেখো, তুমি ইরেজার দিয়ে কি করো না, তোমার পেন্সিলের দাগ খাতায় মুছতে থাকো, এবং একটা সময় দেখো ইরেজারটা আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ নষ্ট মানে শেষ হয়ে যেতে থাকে, ক্ষয়ে যেতে থাকে, তাই না? কেন কমে যায়? কারণ ইরেজার হচ্ছে কি দ্বারা তৈরি না, রাবার দ্বারা তৈরি। এই রাবার খুব নরম হয়। পেন্সিলের দাগ মোছার সময় যখন তুমি ইরেজারটা খাতার মেঝেতে ঘষতে থাকো, তখন কি হয়, দাগটা মোছার সাথে সাথে এই অংশটা, নরম অংশটা ক্ষয়ে যেতে থাকে, যার ফলে কি হয়, ঘর্ষণের কারণে বস্তুটির ক্ষয় হয় এবং দাগটি মুছে যায়। তাহলে আমরা আরেকটা পেলাম, ঘর্ষণের দ্বারা বস্তুর ক্ষয়ও হয়। ইরেজারের উদাহরণটা আমরা দেখতে পেলাম যে একটা গোটা ইরেজারকে তুমি ইউজ করতে যখন শুরু করো, খাতায় পেন্সিলের দাগ মোছার জন্য একটা সময় পর ইরেজারটা কমতে থাকে। কেন না, খাতার পাতায় ঘর্ষণের কারণে কি হচ্ছে, দাগ মুছছে, এবং ইরেজারটা নরম রাবারের তৈরি হওয়ার কারণে সেই পাতার দাগগুলো মোছার সাথে সাথে বস্তুটি নিজেকে ক্ষয় করে দিচ্ছে ঘর্ষণ করে। তাহলে ঘর্ষণের দ্বারা যেমন বস্তুর উষ্ণতা বাড়ে, ঘর্ষণের দ্বারা বস্তুর ক্ষয়ও হয়। ঠিক একইভাবে গাড়ির চাকার টায়ার, যে এত ভারী একটা গাড়িকে বহন করে নিয়ে যায়, সেই গাড়ির চাকার টায়ারও কিন্তু কি হতে থাকে, ঘর্ষণের কারণে, মাটিতে ঘর্ষণের কারণে কি হয়, ক্ষয় হতে থাকে। এবার তুমি একটা রাবারের বল নিয়ে কি করলে না, মাটিতে গড়িয়ে দাও। একটা রাবারের বলকে তুমি ধরো, এটা একটা রাবারের বল, এই বলটাকে তুমি কোথায় দিলে না, মাটিতে গড়িয়ে দিলে। কি দেখবে, ফিতে দিয়ে দেখো বলটা কত দূর পর্যন্ত পৌঁছালো। এবার ওই একই বল নিয়ে তুমি এটা ধরো মাটির ওপর তুমি গড়িয়ে দিলে। একই বল নিয়ে তুমি একটা সিমেন্টের মসৃণ মেঝেতে বলটাকে এগিয়ে দাও। ফিতে দিয়ে মেপে দেখো যে বলটা কত দূর গেল। দেখতে পাবে মাঠের থেকে মসৃণ সিমেন্টের তলে বলটা বেশি দূর পৌঁছালো। কেন? কারণ কি না, তল যত অমসৃণ হবে, ঘর্ষণ বল তত বেশি হবে। তল যত অমসৃণ হবে, কি হবে, ঘর্ষণ বল বৃদ্ধি পাবে। তাই এক্ষেত্রে দেখা যাচ্ছে মাঠের তল সিমেন্টের মসৃণ তলের থেকে অমসৃণ হওয়ার কারণে এর বাধাটা, ঘর্ষণ বলটা অনেক বেশি। সেই কারণে বলটি যে তার গতি, সেই গতিটা অনেকটা কম, তাই কম দূরত্ব পৌঁছেছে। কিন্তু মসৃণ মেঝের কারণে ঘর্ষণ বল কম পেয়েছে, যার কারণে বলটা অনেক বেশি দূর এগিয়ে গেছে। তার মানে তলের প্রকৃতি ঘর্ষণের ওপর
প্রভাব ফেলছে। তলের প্রকৃতি ঘর্ষণের ওপর প্রভাব ফেলে। এরকম আরও অনেক উদাহরণ তোমরা দেখবে, তোমাদের বইতে আছে, যেগুলো দেখলে বুঝতে পারবে যে তল কিভাবে বস্তুর ওপর প্রভাব ফেলে। আমরা প্রধানত যে সমস্ত তল দেখি সেই তলগুলোকে যদি প্রত্যেককে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আলাদাভাবে আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে প্রত্যেক তলই কিন্তু কিছুটা না কিছুটা অমসৃণ, এবং সেই অমসৃণ হওয়ার কারণেই ঘর্ষণ বল ক্রিয়া করে এবং সেই ঘর্ষণ বল ক্রিয়ার জন্য বস্তুকে বাধা প্রদান করে। তো এরকম তল এবং বস্তুর মধ্যে ঘর্ষণ বলের ক্রিয়ার জন্যই কিন্তু বস্তুর গতির তারতম্য হয়ে থাকে। তাহলে এই যে পোর্শনটা আমরা পড়লাম, এখান থেকে আমরা কি কি কোয়েশ্চেন করতে পারি সেগুলো একটু দেখো। এক, আমরা বলতে পারি যে শক্তির উৎস কয় প্রকার ও কি কি, এটা সংজ্ঞা দেবে, তার সাথে উদাহরণ। খাদ্যে শক্তি আসে কিভাবে, বলি এই কোশ্চেনের অ্যান্সারটা কি লিখবে? খাদ্যে শক্তি আসে কিভাবে বলবে না, বলবে খাদ্য থেকে খাদ্যের কণার যখন অণুর রাসায়নিক পরিবর্তন ঘটে, বলবে খাদ্যের কণার যখন রাসায়নিক পরিবর্তন ঘটে তখন রাসায়নিক পরিবর্তনের জন্য শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে এবং সেই শক্তি রাসায়নিক পরিবর্তনের কারণে খাদ্যের মধ্যে জমা হয়। 3 নম্বর কি লিখবে? ঘর্ষণ বলতে কি বোঝো? 4 নম্বর, ঘর্ষণের কারণে উষ্ণতা বৃদ্ধি পায়, উদাহরণ সহ লেখো। এই অ্যান্সারটা লেখার জন্য তোমরা বারুদ এবং দেশলাই কাঠির উদাহরণটা লিখতে পারো, অথবা চাবির রিং মেঝেতে ঘষার কারণে যে তাপ উৎপন্ন হলো সেই উদাহরণটা লিখতে পারো। আর একটা পড়বে ঘর্ষণের কারণে বস্তুর ক্ষয় হয়, উদাহরণ সহ লেখো। এটা যেটা বললাম ইরেজারের যে উদাহরণটা আছে সেই ইরেজারের উদাহরণ সহ সেটা লিখবে। আর লাস্ট কোয়েশ্চেন লিখবে তলের প্রকৃতি কিভাবে ঘর্ষণের ওপর প্রভাব ফেলে, ঘর্ষণের উপর প্রভাব ফেলে। এই অ্যান্সারটার জন্য তলের প্রকৃতি কিভাবে ঘর্ষণের উপর প্রভাব ফেলে, এটার জন্য ওই যে একটা বললাম ফুটবল, একটা বলকে, রাবারের বলকে একবার মাঠের মধ্যে ফেলে আর একবার মসৃণ
সিমেন্টের তলের মধ্যে ফেলে যে পার্থক্যটা দেখলে সেইটা উদাহরণ সহ ব্যাখ্যা করে এটা লিখবে। তাহলে আবার বলে দিচ্ছি, শক্তির উৎস কয় প্রকার, কী কী সংজ্ঞা উদাহরণ লিখবে। শক্তির উৎস 2 প্রকার, সেখানে নবীকরণযোগ্য অনবীকরণযোগ্য ওটা লিখবে, তার সাথে উদাহরণ দেবে। খাদ্যে শক্তি আসে কিভাবে বলে দিলাম, খাদ্যের কণার রাসায়নিক পরিবর্তন ঘটার সময় শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। ঘর্ষণ বল কাকে বোঝে সংজ্ঞা লিখবে। ঘর্ষণের কারণে উষ্ণতা বৃদ্ধি পায়, এটা লিখবে। হয় বারুদের উদাহরণ, নয়তো চাবির রিং ঘষার উদাহরণটা লিখবে। ঘর্ষণের কারণে বস্তুর ক্ষয় হয়, এটি রাবার আর পেন্সিল আর ইরেজারের যে উদাহরণ সেটা লিখবে। তলের প্রকৃতি কিভাবে ঘর্ষণের ওপর প্রভাব ফেলে, এটা কোনটা লিখবে, যে একটা রাবারের বলকে একবার মাঠের মধ্যে ফেলবে, একবার মসৃণ সিমেন্টের তলের মধ্যে ফেলার ফলে কি পরিবর্তন হলো, সেই পরিবর্তন দুটো লেখার পর বলবে, তাহলে দেখা যাচ্ছে যে তলের প্রকৃতি ঘর্ষণ বলের ওপর প্রভাব ফেলছে। তাহলে আজকে এই পর্যন্তই, এগুলো সব লিখে আমাকে ইনবক্সে সেন্ড করবে।